আদ-দারসুস সালিসু। দারসুস সালিসু। তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ। যে তৃতীয় পাঠে আমরা কিছু শব্দ এখানে আছে পিছনের মতোই। এই শব্দগুলো আমরা একটু আহ, মুখস্থ করি। আমি বলে দিতেছি উচ্চারণগুলো। তিলমিদুন একজন ছাত্র। তিলমি তিলমিদাতুন একজন ছাত্রী। মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। ওয়ালাদুন একটি ছেলে। বিনতুন একটি মেয়ে। তিফলুন তিফলাতুন একটি শিশু। মুআদ্দাবুন ভদ্র বা সভ্য। আনা আমি। আংতা আংটি তুমি। হুয়া হিয়া সে। আনা আমি। আংতা আংটি তুমি। হুয়া হিয়া সে। এগুলা খুব দ্রুত মুখস্থ করেন, এরপর আমরা শুনবো, তারপরে একটু আলোচনা আছে সেগুলো আমরা করবো। যে মুখস্থ করতে থাকেন, মুখস্থ হইলে বলবেন যে আপনার মুখস্থ হয়েছে, আমরা শুনবো ইনশাল্লাহ। আরবিতে কোনো কিছুর নামকে বলা হয়। হ্যাঁ, আবার এই ইসমের মধ্যে আবার ভাগ আছে। কিছুকে বলা হয় মারেফা, কিছুকে বলা হয় না কেরা। কিছুকে বলা হয় কি মারেফা, কিছুকে বলা হয় না কেরা। মানে কিছু আছে নির্দিষ্ট, আর কিছু আছে অনির্দিষ্ট। নির্দিষ্ট যেগুলা সেগুলাকে মারেফা বলা হয়, অনির্দিষ্ট যেগুলা সেগুলাকে না কেরা বলা হয়। ঠিক আছে। এখন এই নির্দিষ্টেরও কিছু আলামত আছে, অনির্দিষ্টেরও কিছু আলামত আছে, সেগুলো আমরা আস্তে আস্তে সময় মতো পড়ব। ঠিক আছে। তবে এখানে দেখেন, মারেফা ইসিম কাকে বলে? কোন ব্যক্তি বা একটা স্থানের নাম যেটা সকলের কাছে পরিচিত। ঠিক আছে। এরকম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামকে মারেফা বলে, মারেফা ইসিম বলে। ঠিক আছে। আর অনির্দিষ্ট কোনো কিছুর নামকে নাকেরা বলে। এতটুকু শুধু মনে রাখেন, এরপরে বিস্তারিত আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নামকে, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নামকে মারেফা বলা হয়। আর অনির্দিষ্ট, অনির্দিষ্ট কোনো ব্যক্তি, অনির্দিষ্ট তো ব্যক্তি হয় না, বস্তুর নামকে কি নাকেরা বলা হয়। আচ্ছা দেখেন, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন রাশেদ। রাশেদ একটা ব্যক্তির নাম না? এখন রাশেদ বললে কিন্তু আপনি রাশেদকেই চিনবেন। যেমন শেখ হাসিনা, এখন শেখ হাসিনা বললে কিন্তু সবাই আমাদের প্রধানমন্ত্রীকেই চিনবে। ঠিক আছে না? এইরকম ভাবে এটা গেল ব্যক্তির ক্ষেত্রে। এরকম জায়গার নাম যদি হয়, যেমন আমি বললাম চিটাগং, তাহলে চিটাগং বললে কিন্তু সবাই চিটাগংই চিনবে, সিলেট কিন্তু কেউ বুঝবে না। ঠিক আছে না? তাহলে ব্যক্তি আর বস্তু। আরেকটা বিষয় আছে যে যেটা মারেফার কাতারের মধ্যে পড়ে, সেটা হচ্ছে জমির। কি জমির? এখন জমির কাকে বলা হয়? নামের পরিবর্তে ওই নামটাকে বোঝানোর জন্য, বা নামের পরিবর্তে ওই ব্যক্তিটাকে বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করা হয় আরবিতে, তাকেই জমির বলে। অথবা নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই জমির বলে। ঠিক আছে। এখন এই জমির আমরা পড়ছি কি? এখন আমরা এই জমির গুলা পড়ছি কিনা? তো জমির আমরা পিছনে পড়ি নাই, আজকে বললাম। কোনটা? যেমন আনা, আংতা আংতি, ওয়াহিয়া, এগুলা কি? এগুলাকে জমির বলা হয়, এগুলাকে জমির বলা হয়। ঠিক আছে। হ্যাঁ, নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করা হয় তাকে জমির বলে।
ঠিক আছে? তাহলে দেখেন, শব্দ আমরা বললাম কি যে দুই প্রকার, একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে কি নাকেরা। নাকেরা দিতেছে। তাহলে মারেফার উদাহরণ বা পরিচয় আমরা জানলাম, মারেফা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা স্থান বা বস্তু, এইগুলোকে কি বলা হয়? মারেফা ইসিম বলা হয়। আবার নাকেরা, নাকেরা অনির্দিষ্ট, যেমন কিতাবুন একটি বই, যে কোনো একটি বই নিতে পারে। ঠিক আছে? এখন মারেফা চেনার দুই তিনটা আলামত বলি, আর নাকেরা চেনার একটা আলামত বলে দেই। সামনে আরো আসবে মারেফা 7 প্রকারের আলামত কি কি, এগুলা অনেক আলোচনা। এগুলা এখন যদি বলতে যাই তাহলে মাথা মধ্যে আউল হবে। ঠিক আছে? শুধু সংক্ষিপ্ত আকারে আমরা একটু জানি, এরপরে সামনে যখন আসবে তখন আবার আমরা জানবো। এক হচ্ছে মানুষের নাম হচ্ছে মারেফা। মানুষের কি নাম? মারেফা। এরপরে প্রসিদ্ধ জায়গা যেগুলা, এই জায়গাগুলোর নামও কি মারেফা, যেমন দেশের নাম। ঠিক আছে? এরপরে মনে করেন ওই যে ইসমুল ইশারা আমরা পড়ছি না, হাজা হাজিহি জালিকা তিলকা, পড়ছি না? এইগুলাও মারেফা। ঠিক আছে? এরপরে এই যে জমির বললাম, আনা আংতা আংতি হুয়া হিয়া, এগুলাও কি মারেফা। ঠিক আছে? তাহলে মারেফা কেমনে চিনবেন? যদি মনে দেখেন যে মানুষের নাম, তাহলে মনে করবেন এটা মারেফা। ঠিক আছে? অথবা প্রসিদ্ধ কোনো জায়গার নাম, তাহলে এটা কি মারেফা। এরপরে যদি দেখেন হাজা হাজিহি জালিকা তিলকা, মানে ইসমুল ইশারা আসছে, এগুলাও কি মারেফা। এরপরে যদি দেখেন যে জমির আসছে, এগুলাও কি মারেফা। এখন নাকেরা কাকে বলা হয়? অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নাকেরা বলা হয়। এখন অনির্দিষ্ট চেনার উপায় কি? কোনটা বুঝবেন? নাম ছাড়া বা প্রসিদ্ধ জায়গার নাম ছাড়া, ব্যক্তির নাম ছাড়া বা প্রসিদ্ধ জায়গার নাম ছাড়া, এমনি কোনো বস্তু বাচক যে ইসিমগুলো আছে এগুলার শেষে যখনই দেখবেন দুই পেশ, তখনই মনে করবেন কি এটা নাকেরা। যেমন আমরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলা ইসিম পড়ছি, যতগুলা নাম পড়ছি, কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, তিলমিজুন, এগুলা সব হচ্ছে নাকেরা। এগুলা সব কি নাকেরা। ঠিক আছে? তাহলে নাম ছাড়া এবং প্রসিদ্ধ জায়গার নাম ছাড়া যত ইসিম আছে, ঠিক আছে, সব নাকেরা। ঠিক আছে? কিন্তু আবার মারেফার প্রকার আছে 7টা, ওই 7টা প্রকার বাদ দিয়ে বাদ বাকি যা আছে সবই কি নাকেরা। তো এগুলো আমরা আস্তে আস্তে সময় মতো ইনশাল্লাহ ধীরে ধীরে পড়বো। ঠিক আছে? এখন আরেকটা বিষয় হচ্ছে, এরপরে দেখেন একটা লাইন লেখা আছে, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। পুরুষ নামের শেষে কি হয়? সাধারণত তানবিন হয়, মানে দুই পেশ হয়। দুই পেশ, দুই জবর, দুই জের হয়। এগুলা হলো অবস্থা অনুযায়ী। কিন্তু মহিলা নামের শেষে কখনোই তানবিন হয় না। অর্থাৎ আপনি এবারত পড়তে গেলে এটা আপনার ক্লিয়ার যে পুরুষ নামের শেষে তানবিন হবে, কখনোই এক জবর এক জের এক পেশ হবে না, তানবিন হবে। আর মহিলা নামের শেষে কখনোই তানবিন হবে না, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ কখনোই হবে না। হয়তো পেশ হবে অথবা জবর হবে। ঠিক আছে? মহিলা নামের মধ্যে জেরও হয় না। মহিলা নামের মধ্যে কি হয় না? জেরও হয় না। হয়তো পেশ হবে, এক পেশ হবে অথবা এক জবর হবে, কখনোই জের হবে না। আর পুরুষ নামের শেষে দুই জবর দুই জের দুই পেশ হবে, কিন্তু কখনোই এক জবর এক জের এক পেশ হবে না। বুঝতে পারছেন? আচ্ছা। এরপরে অবস্থা ভেদে আরো সামনে আলোচনা আসতেছে, সেগুলো পরে। এখন আমরা এতটুকু বুঝি। ঠিক আছে? তো দেখেন এখানে আমাদেরকে কিছু নাম শিখাইতেছে বা নাম দেখাইতেছে। যেমন সাঈদুন, একজন পুরুষ মানুষের নাম। সাঈদুন সাঈদ, খালিদুন খালেদ, রাশিদুন রাশেদ, মাহমুদুন মাহমুদ। সবগুলার শেষে তানবিন আছে না? সবগুলার শেষে কিন্তু তানবিন আছে। এরপরে দেখেন আইশা তু আয়েশা, ফাতিমা তু ফাতেমা, ফারহানা তু ফারহানা, খাদিজা তু খাদিজা।
তাহলে এগুলার নিচে যে মহিলাদের নাম আমরা পড়লাম এগুলার মধ্যে কি তানবিন আছে? এগুলোর মধ্যে কি নাই? কিন্তু তানবিন নাই। এগুলার মধ্যে কি আছে? এক পেশ আছে। ঠিক আছে? তাহলে এটা আমাদের ক্লিয়ার যে পুরুষ নামের শেষে দুই জবর, দুই জের, দুই পেশ হয়। কিন্তু মহিলা নামের শেষে কখনোই তানবিন হয় না, বরং হয়তো এক পেশ হবে অথবা অবস্থা ভেদে এক জবর হবে। কিন্তু মহিলা নামের শেষে কখনোই জের হবে না, এটা মনে রাখবেন। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে পড়েন, মাঝখান থেকে পড়েন। আচ্ছা আচ্ছা, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। জি, পড়েন, এবারত পড়েন। আচ্ছা দেখেন, মাঝখান থেকে আমরা এবারত গুলা দেখি। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্র। হ্যাঁ, আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন কি নতুন ছাত্র। তাহলে আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন কি নতুন ছাত্র। হুম, গণযোগটা ধরবেন। বেলাল নিজের সম্পর্কে বলছে, বেলাল তার নিজের সম্পর্কে বলছে। আনা বিলালুন, আমি বিলাল। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে বা আমি একটি ভদ্র ছেলে। আয়েশা নিজের সম্পর্কে বলছে। আনা আইশাতু, আমি আয়েশা। আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী। আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একটি ভদ্র মেয়ে। আমি একটি ভদ্র মেয়ে। এরপর দেখেন, রাশেদ বেলাল সম্পর্কে বলছে। হুয়া বিলালুন, সে বিলাল। হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একটি ভদ্র ছেলে। ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে। হিয়া আইশাতু, সে আয়েশা। হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একটি ভদ্র মেয়ে। তাহলে এখানে আমরা হুয়া হিয়ার জায়গায় আংতা আংটি বসিয়েও কি করতে পারবো, তর্জমা করতে পারবো। ঠিক আছে? জি। জি। বিলালুন তিলমিদুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুন সগীরাতুন, জাইনাব একটি ছোট শিশু, ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একটি ছোট শিশু। নাকি? মাহমুদ একটি সুন্দর শিশু। ফাতেমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একটি সুন্দর শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একটি ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একটি ভদ্র মেয়ে। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত হলো আপনাদের পড়া। সামনে যে বক্সটা দেখা যাইতেছে, এইখানে একটা বিষয় আমরা এখন পড়ব, শুধু মনে রাখার জন্য। ব্যবহারটা আমরা পরে শিখব। ঠিক আছে? শুধু আমরা এই বক্সটা একটু বুঝি। আরবিতে আমরা, বাংলায় আমরা ডাকাডাকি করার জন্য অনেক ধরনের শব্দ ব্যবহার করি। যেমন হে ছেলে,
এই ছেলে, এভাবে ডাক দিই না আমরা? আমরা এইভাবে ডাক দিই। তাহলে আরবিতে ডাক দেওয়ার জন্য কয়েকটা শব্দ আছে, ঠিক আছে? আপনাদের 5টা শব্দ যেগুলা ডাক দেওয়ার জন্য ব্যবহার করা হয়, ওগুলো আপনারা ধীরে ধীরে জানবেন। তবে একটা শব্দ নিয়ে আমরা বা একটা হরফ আমরা জানবো যেটা দিয়ে ডাক দেওয়া হয়, সেটার নাম হচ্ছে ইয়া। ইয়া অর্থ হে। ইয়া অর্থ কি? হে। আরবিতে যে শব্দ দ্বারা ডাক দেওয়া হয় তাকে হরফুন নিদা বলা হয়। হরফুন নিদা বলা হয়। নিদা মানে ডাকা। নিদা মানে কি? ডাকা। তাহলে হরফুন নিদা মানে ডাকার শব্দ, ডাক দেওয়ার হরফ। ঠিক আছে? তাহলে যে শব্দ দ্বারা কাউকে ডাক দেওয়া হয় তাকে হরফুন নিদা বলা হয়। ঠিক আছে? তাহলে এখানে আমরা যে শব্দটা পাইলাম ডাক দেওয়ার, সেটা হচ্ছে ইয়া। সেটা কি? ইয়া। আচ্ছা, এখন একটা বিষয়, এই ইয়া শব্দটা, ঠিক আছে, যখন শব্দের শুরুতে আসবে তখন ওই শব্দের শেষে তানবিন হবে না। কি হবে না? তানবিন হবে না। কি হবে? এক পেশ হবে। কি হবে? মানে পুরুষ নামের শুরুতে যদি আপনি হরফুন নেদা যুক্ত করেন, ইয়া যুক্ত করেন, বা ডাক দেওয়ার জন্য যদি পুরুষ নামটা আনেন, তখন আবার ওই পুরুষ নামের শেষে তানবিন হবে না। আমরা তো ওই যে পিছনের পৃষ্ঠায় বললাম যে পুরুষ নামের শেষে তানবিন হয়, পুরুষ নামের শেষে কি হয়? তানবিন হয়। কিন্তু এখন আবার এসে আমরা পুরুষ নামের শেষে তানবিন দিব না কেন? কারণ এটার শুরুতে নতুন একটা আমেল, আমেল বললে তো আবার বুঝবেন না, নতুন একটা মানে শব্দ যুক্ত হয়েছে, যে শব্দটা এটার মধ্যে একটু কাজ করতেছে। ঠিক আছে? মানে এটার মধ্যে তার একটু ক্ষমতা খাটাইতেছে আর কি। সেই ক্ষমতাটা কি? মানে ইয়া শব্দটার ক্ষমতা হইলো এটা যে শব্দের শুরুতে আসে ওটার মধ্যে একটা পেশ লাগাই দেয়। ঠিক আছে? মহিলা নাম হইলে তো আগে থেকে এক পেশ হয়, কিন্তু পুরুষ নাম হইলে তখন ওই পুরুষ নামের দুই জবর বাদ দিয়ে এক জবর হয়, দুই পেশ বাদ দিয়ে কি হয়ে যায়? এক পেশ হয়ে যায়। ঠিক আছে? আর যদি নাকেরা শব্দ থাকে যেটার মধ্যে মানে দুই পেশ, ওইগুলো এক পেশ হয়ে যায়। যেমন উদাহরণ দেখলেই বুঝবেন, আমরা পড়ছিলাম ওয়ালাদুন, ওয়ালাদুন অর্থ একটি ছেলে, পড়ছিলাম না? পেছনে পড়ে আসলাম ওয়ালাদুন একটি ছেলে। কিন্তু এই ওয়ালাদুনের শুরুতে যদি ইয়া যুক্ত হয় তখন কি হবে? ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদু, হে ছেলে, হে ছেলে। ঠিক আছে? এরপরে আমরা বললাম বিলালুন, দুই পেশ দিয়ে বেলালুন। এখন বেলালুনের শুরুতে যদি আমরা ইয়া যুক্ত করি তাহলে কি হবে? ইয়া বিলালু, ইয়া বিলালু, হে বেলাল। ঠিক আছে? এরপরে আমরা বললাম কি বিনতুন। বিনতুন মানে একটি মেয়ে, দুই পেশ দিয়ে বললাম, নাকেরা শব্দ। কিন্তু এটার শুরুতে যখন আবার ইয়া যুক্ত হবে তখন আবার বিনতুন বলা যাবে না, তখন কি হবে? ইয়া বিন্তু, হে মেয়ে। ইয়া বিন্তু, হে মেয়ে। ঠিক আছে? এরপরে মহিলা নাম, মহিলা নামের এমনিও এক পেশ হয়, জাইনাবু, আয়েশাতু। এগুলার শুরুতে ইয়া যুক্ত হইলেও এগুলার মধ্যে আর কোনো পরিবর্তন হবে না, এক পেশই হবে। ইয়া আয়েশাতু, ইয়া জাইনাবু, ইয়া খাদিজাতু, ইয়া ফারহানাতু। বুঝতে পারছেন? তাহলে মহিলা নামের শেষে আর কোনো পরিবর্তন হবে না, মহিলা নামের শেষে এক পেশই হবে। শুধুমাত্র পুরুষ নাম আর নাকেরা যে শব্দগুলো আছে এগুলোর শুরুতে যদি হরফুন নেদা বা ইয়া ডাক দেওয়ার যে শব্দটা, হরফটা এটা যদি যুক্ত হয় তখন সেগুলোর মধ্যে তানবিন না হয়ে এক পেশ হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, তাহলে এই বক্সের এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর নিচে দেখেন একেবারে শেষের দিকে কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো আমরা দিয়ে দেই। এই শব্দগুলো আমরা মুখস্থ করবো। ঠিক আছে? এরপরে আমরা যথারীতি এখান থেকে আবার ঈদের পরে ক্লাস শুরু করব। ঠিক আছে? দেখেন, এখানে আমরা পিছনে প্রশ্ন করার একটা শব্দ পড়ছিলাম, সেই শব্দটার নাম কি? শব্দটা কি বলেন তো? মা। আর প্রশ্ন করার হরফকে কি বলে? যে শব্দ দ্বারা প্রশ্ন করা হয়, যে হরফ দ্বারা, তাকে কি বলা হয়? হরফুল ইস্তেফহাম বলা হয়। ঠিক আছে?
তো আমরা পিছনে একটা হরফ পড়ছিলাম যে হরফটা দ্বারা প্রশ্ন করা হয় সেই হরফটা হচ্ছে মা। মা অর্থ কি? ঠিক আছে? তো এখন আমরা আরো কিছু এরকম হরফুল ইস্তেফহাম এবং আর এমনি ২-১ টা সাধারণ শব্দ পড়ব। যেমন হাল, মা অর্থও কি? হাল অর্থও কি? এটাও একটা প্রশ্নবোধক শব্দ শব্দ বা হরফুল ইস্তেফহাম। হাল কি? বাল বরং। হাল অর্থ কি? নাম হা। লা না, বাল বরং, মান কে, ওয়া এবং। হাল কি, নাম হা, লা না, বাল বরং, মান কে, ওয়া এবং। এই ৬টা হরফ আমরা কি করে নিব? মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এইখানে ২টা শব্দ আছে প্রশ্নবাচক, প্রশ্নের শব্দ। একটা হচ্ছে হাল, আরেকটা হচ্ছে মান। এই ২টা শব্দ দ্বারাই কি করা হয়? প্রশ্ন করা হয়। ঠিক আছে? আর বাদবাকিগুলা প্রশ্নের উত্তরে বলা হয়। যেমন আপনি হাল দ্বারা কোনো কিছু প্রশ্ন করলে জবাবে হয়তো নাম অথবা লা বলতে হয়। ঠিক আছে? ঠিক আছে? হুম। আর ওয়া এবং। ওয়া অর্থ কি? এবং। বাল মানে বরং। তাহলে এই ৬টা শব্দ সহ পিছনে যে শব্দগুলা দেওয়া হইলো এই শব্দগুলা মুখস্থ করবেন এবং যে নিয়মগুলা বলা হইলো এগুলাও আর এই যে হরফুন নেদা সম্পর্কে যে আলোচনাটুকু করা হইলো এই আলোচনাটুকু মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? এগুলা আমরা শিখবো। এরপরে আমরা পরে এগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, শেষ করা যাবে না। জি বলেন, কি বলেন?